সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা শুরু করেছিলাম ইম্পর্টেন্ট উইদাউট ক্লু। তো অলরেডি ইতিমধ্যে আমরা দুটো পার্ট কিন্তু কমপ্লিট করেছি। আশা করি আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখবেন, কারণ আমরা এই যে ইম্পর্টেন্ট উইদাউট ক্লু নামটা দিয়েছি, এর সাথে কিন্তু আমাদের এই জিনিসগুলো অনেক সামঞ্জস্যপূর্ণ আছে। কারণটা হচ্ছে এই উইদাউট ক্লু কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। যদি আমরা A+ পেতে চাই ইংলিশ ফার্স্ট পেপারে এইচএসসিতে, তাহলে অবশ্যই আমাদের এই উইদাউট ক্লুগুলো কিন্তু আমাদের মাস্ট বি আমাদের লাগবেই। সো আমাদের এখানে যে বিষয়টা থাকছে আর কি, যে আমাদের উইদাউট ক্লু পার্ট 3-তে আমরা আরও দুটো ইম্পর্টেন্ট উইদাউট ক্লু একটু আলোচনা করব। যেমন ইতিমধ্যে আমরা 4টা উইদাউট ক্লু দুটো পার্টে কমপ্লিট করেছি। এখন 5 নম্বর যেটা আছে, এটা তুলনামূলকভাবে আগেরগুলোর চেয়ে একটু কঠিন, তবে আমাদের মোটামুটি যদি জানা থাকে বা আমরা যদি বুঝে থাকি, তাহলে এই জিনিসগুলো অবশ্যই আমরা পারবো, এতটুকু বিশ্বাস আমাদের মোটামুটি সবারই আছে। আর কোনো জিনিসই আসলে কঠিন না, এই বিষয়টা সর্বোপরি আমাদের মাথায় রাখতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে আমরা অবশ্যই পারবো। কারণ আমরা একটা সময় কিন্তু ABCDও লিখতে পারতাম না, বাট এখন আমাদের চোখ বন্ধ করলেও আমরা কিন্তু লিখতে পারি। বিষয়টা হচ্ছে এইটাই, যে এগুলোর উপরে এতটা কনফিডেন্স আমাদের চলে আসছে, যার দরুন আমরা জিনিসগুলো কিন্তু যথেষ্ট আমরা মানে দক্ষতা অর্জন করে ফেলেছি। তো যাই হোক, আমরা 5 নম্বর উইদাউট ক্লুতে চলে আসলাম। তো এখানে বলা হয়েছে যে ইওর পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পারফরমেন্স মানে হচ্ছে যে আমাদের যে ফলাফলটা বা আমরা যে পারফর্ম করে থাকি, মানে আমরা ইন্টারভিউ বোর্ডে দিতে হয়। কারণ আমরা জানি যে চাকরির শেষে বা চাকরি করতে গিয়ে কিন্তু আমাদের একটা ইন্টারভিউ দিতে হয়। পড়াশোনা শেষ করে যখন আমরা যে কোনো একটা জবের জন্য ইন্টারভিউ দিতে যাই, তখন সেই ইন্টারভিউর কথাটা আমাদের এখানে বলা হয়েছে। তাহলে আমরা এখানে যেটা লিখছি, ইওর পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার পারফরমেন্স আমাদের ইন্টারভিউ বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ইভেন গ্যাপ দিয়ে বলা হয়েছে সাম পিপল রিগার্ড, এরপর বি নম্বর দিয়ে আরেকটা গ্যাপ দেওয়া আছে। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, ইভেনের পর গ্যাপ দিতে হবে। তো আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে কি, দো, অল দো, ইভেন দো, এই দুইটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এই তিনটার বাংলা অর্থ কিন্তু একই। তাহলে যেহেতু আমাদের এখানে ইভেন দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা কনজাংশন ইউজ করে থাকি, ইভেন দো। কারণ আমার ইওর পারফরমেন্স থেকে শুরু করে আমাদের কিন্তু একদম এই সি পর্যন্ত টোটালটাই, মানে আমাদের ইওর পারফরমেন্স থেকে শুরু করে ফিউচার তারপর গ্যাপ পর্যন্ত কিন্তু আমাদের প্রথম লাইনটা। তাহলে আমরা জানি যে একটা সেন্টেন্সের সাথে যখন আমরা আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করি, মানে একটা ক্লোজের সাথে যখন আমরা আরেকটা ক্লোজকে জয়েন করতে চাই, তখন কিন্তু আমাদের কি দিতে হয়, কনজাংশন দিতে হয়। তো এখানে অন্য কোনো কনজাংশন আসলে বসানো যাবে না, কারণ ইভেন বা ইভেন বিকজ এরকম ধরনের কোনো কনজাংশন আমাদের বসানো যায় না, সেটা শুনতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে। তাহলে এই জন্য আমরা যেটা লিখছি যে ইভেন দো, এমনকি সাম পিপুল, কিছু লোক, রিগার্ড, তারপরে আমাদের কি বি নাম্বারটা দেওয়া আছে। তাহলে এখন হচ্ছে আমাদের যে বিষয়টা বিবেচনা করতে পারে, তাহলে এখানে আমরা কি দিতে পারি, বি নাম্বারে আমরা দিতে পারি ইউ। সাম পিপুল রিগার্ড ইউ, কিছু লোক তোমাকে বিবেচনা করতে পারে। অ্যাজ পোর প্রেডিক্টরস, মানে হচ্ছে যে আমাদের খুবই কম প্রত্যাশী হিসেবে, অফ ফিউচার, এরপরে আমাদের সি নাম্বারটা দেওয়া আছে। তাহলে বলতেছে যে কিছু লোক তোমাকে বিবেচনা করতে পারে, এমনকি যদিও তোমাকে কিছু লোক বিবেচনা করতে পারে, অ্যাজ পোর প্রেডিক্টরস অফ ফিউচার, এখানে আমরা দিতে পারি কি, ক্যারিয়ার অথবা লাইফ। তাহলে আমরা এখানে দিতে পারি ক্যারিয়ার, অথবা আমরা চাইলে আমরা কি দিতে পারি, লাইফ, এই দুইটার যে কোনো একটা আমরা দিতে পারি। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে ইওর পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইভেন দো, এমনকি সাম পিপল রিগার্ড ইউ অ্যাজ পোর প্রেডিক্টরস অফ ফিউচার ক্যারিয়ার, অথবা আমরা এখানে কি দিতে পারি, লাইফ আমরা এখানে দিয়ে দিলাম। এরপর যেটা লিখলাম, দেয়ার ইজ এ গুড, তারপরে আমাদের বলা হয়েছে অফ। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই গুডটা হচ্ছে আমাদের এখানকার কি, অ্যাডজেক্টিভের পরে আমাদের সাধারণত কি থাকবে, নাউন থাকবে। তাহলে এখন ডি নাম্বারটা যদি আমরা লিখি, তাহলে আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে গুড নলেজ। দেয়ার ইজ এ, তার সাথে আমরা এখানে লিখলাম কি, গুড নলেজ অফ সাবডিভিটি, অর্থাৎ যে কোনো বিষয়ের উপরে মানে আমাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে। কারণ দেখা যায় কি, একজন স্টুডেন্ট এসএসসি এইচএসসি কমপ্লিট করার পরে সে কিন্তু অনার্স মাস্টার যখন করে, তখন কিন্তু সে একটা নির্দিষ্ট বিষয়ে করে থাকে, ঠিক আছে।
স্পেসিফিক বিষয় করে থাকে এবং সে বিষয়ে সে কিন্তু দক্ষ হয়ে ওঠে আর কি। তো আমি যেটা বলছিলাম যে আমাদের গুডটা কি অ্যাডজেটিভের পরে অবশ্যই আমাদের কি থাকতে হবে, একটা নাউন থাকতে হবে। তো আমাদের যখন অনার্স মাস্টার্স একজন স্টুডেন্ট কমপ্লিট করে তখন কিন্তু অবশ্যই সে একটা সাবজেক্টের উপরে কি করে, জ্ঞান আহরণ করে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে দেয়ার ইজ এ গুড নলেজ অফ সাবজেক্টিভিটি ইন অ্যান ইন্টারভিউ। তার মানে আমাদের ইন্টারভিউতে অবশ্যই যে সাবজেক্টের উপরে সে পড়াশোনা করেছে তার অবশ্যই ভালো কি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। টু জাস্ট গ্যাপ দিয়ে বলা হয়েছে এখানে আমাদের এটা কি আর্টিকেলের পর অবশ্যই কি বসাইতে হবে, নাউন বসাইতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি বাট অলরেডি আমাদের এখানে কি দেওয়া আছে, কনজাংশন দেওয়া আছে। তাহলে এখানে বাধ্যতামূলক কিন্তু নাউন বসাইতে হবে। যদি এরকম হইতো যে বাটের জায়গায় একটা নাউন থাকতো বা বাটের আগে একটা নাউন থাকতো তখন কিন্তু আমরা এখানে কি বসাইতাম, অ্যাডজেক্টিভ বসাইতাম। তাহলে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে টু জাস্ট এখানে আমরা কি ক্যান্ডিডেট আমরা দিতে পারি। তাহলে এই নাম্বারটা আমরা এখানে যেটা দিব হচ্ছে ক্যান্ডিডেট আমরা দিলাম। তো আমাদের এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে আমাদের একজন ক্যান্ডিডেটকে জাজ করার জন্য তার অবশ্যই যে কাজটা থাকতে হবে যে নির্দিষ্ট বিষয়ের উপরে তার একটা জ্ঞান থাকতে হবে। বাট অ্যাজ এ ক্যান্ডিডেট, কিন্তু একজন ক্যান্ডিডেট হিসাবে দ্য সাবজেক্টিভিটি মানে আমাদের যে জ্ঞান আহরণের যে বিষয়টা ইনহারেন্ট মানে উত্তরাধিকারী ইন ইন্টারভিউস ক্যান ওয়ার্ক কাজ করতে পারে টু ইয়োর। তাহলে এই যে আমাদের সাবজেক্টিভিটি যে নলেজটা মানে আমাদের নির্দিষ্ট বিষয়ে যে জ্ঞানটা, যে বাংলা পড়ছে তার বাংলার উপরে ভালো জ্ঞান থাকে, ইংলিশ যে পড়ে তারপরে ইংলিশের যে জ্ঞানটা থাকে, তাহলে বলতেছে দ্য সাবজেক্টিভিটি ইনহারেন্ট ইন ইন্টারভিউস ক্যান ওয়ার্ক টু ইয়োর। এরপরে এফ নাম্বারটা আমরা দিব পারফরমেন্স অর্থাৎ একজন ক্যান্ডিডেট যখন সে কি করবে, একজন ক্যান্ডিডেট যখন পারফরমেন্স করবে ইন্টারভিউ বলতে তখন এই যে আমাদের মানে হচ্ছে যে আমাদের যে জ্ঞানটা থাকে, যে বিষয়ে সে পড়াশোনা করেছে সেইটা তার পারফরমেন্সটা করার ক্ষেত্রে ভালো কাজ করতে পারে। এরপর বলা হয়েছে ইফ ইউ ম্যানিফেস্ট কনফিডেন্স, যদি তোমার আত্মবিশ্বাসটা প্রবল থাকে অ্যান্ড ইনথুইজম এবং উৎসাহটাও কি থাকতে হবে, প্রবল থাকতে হবে। তারপরে কি থাকতে হবে, স্মাইলে এখানে আমরা কি দিব লট। কারণ একটা হাস্যোজ্জ্বল মুখ এটা কিন্তু অনেক সময় কি ইন্টারভিউ বোর্ডে কিন্তু অনেক ভালো কাজ করে। তাহলে সেটাই আমাদের বলা হচ্ছে যে স্মাইলে লট, তোমার যদি একটা ভালো হাস্যোজ্জ্বল চেহারা থাকে অ্যান্ড জেনারেলি লুক অ্যাজ দো, এবং তোমাকে দেখে যদি মনে হয় যে ইউ নো, গ্যাপ দিয়ে বলা হয়েছে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। ওকে, মানে আমাদের দেখা যাচ্ছে এই জিনিসগুলোই যে তুমি কি সম্পর্কে বলতেছো সেটা আমাদের হইতে পারে। তাহলে এখন এই নাম্বারটা আমরা এখানে যেটা দিলাম যে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, তুমি কি সম্পর্কে বলছো। দেন ইউ আর ওয়েল, তখন তোমার এটা ভালো হবে অন দ্য, এরপরে আই নাম্বারটা আমরা যদি দিই ওয়ে, অন দ্য ওয়ে টু এ রেজাল্ট, তখন এই জিনিসটাই আমাদের একটা কি রেজাল্টের দিকে কিন্তু ধাবিত হবে। এই যে আমরা স্টেপগুলো যদি ফলো করি যে আমাদের আত্মবিশ্বাস প্রবল থাকতে হবে, সেই সাথে উৎসাহটাও প্রবল থাকতে হবে, তারপর একটা হাস্যোজ্জ্বল মুখ থাকবে এবং মানে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট এবং তুমি কি বলতেছো এইটা। দেন ইউ আর ওয়েল অন দ্য ওয়ে, তখন তুমি একটা মানে ফলাফলের দিকে কি হবে, ধাবিত হবা। লাস্ট ওয়ান, ইউ রেসপন্ড ইজ প্রবাবেলি মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট ইউ সে। তাহলে যে নাম্বারটা যদি আমরা এখানে লিখি, এখানে আমরা কি লিখলাম, হাউ দিলাম। হাউ ইউ রেসপন্ড ইজ প্রবাবেলি মানে তুমি কিভাবে রেসপন্স করলা সেটা বড় কথা না, হোয়াট ইউ সে মানে তুমি কি বললা এইটা হচ্ছে সবচেয়ে হলো কি বড় কথা। তাহলে আমি এটা আবার একটু রিভিউ করি, কারণ এটা একটু কঠিন আছে তুলনামূলকভাবে। আগের যে দুটো পার্ট আমরা করেছিলাম সে দুটো পার্টের চেয়ে এটা তুলনামূলকভাবে একটু কঠিন। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে ইওর পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার পারফরমেন্সটা ইন্টারভিউ বোর্ডে বেশি ইম্পর্টেন্ট। ইভেন দো, এমনকি সাম পিপুল রিগার্ড ইউ মানে তোমাকে কিছু লোক বিবেচনা করতে পারে অ্যাজ এ পোর প্রেডিক্টরস মানে খুবই বাজে টাইপের একটা ক্যারিয়ার হিসেবে দেওয়ার জন্য তোমাকে প্রত্যাশা করতে পারে অফ ফিউচার ক্যারিয়ার অথবা লাইফ। কারণ আমরা এই যে পড়াশোনা করছি, আমরা চাকরি ইন্টারভিউ দিই কিসের জন্য, আমাদের একটা ফিউচার ক্যারিয়ারের জন্য। তাহলে আমাদের খুবই মানে আমাদের পোর প্রেডিক্টর হিসেবে আমাদের ভাবতে পারে তারা আমাদেরকে। সো সেইটা আমরা এখানে লিখেছি ক্যারিয়ার অথবা লাইফ। এরপরে বলা হয়েছে দেয়ার ইজ এ গুড হচ্ছে অ্যাডজেক্টিভের পরে অবশ্যই আমাদের কি থাকতে হবে, নাউন থাকতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম দেয়ার ইজ এ গুড নলেজ মানে আমাদের অবশ্যই ভালো জ্ঞান থাকবে অফ সাবজেক্টিভিটি,
মানে যে সাবজেক্টে একজন ক্যান্ডিডেট পড়াশোনা করে তার ওই সাবজেক্টের উপর অবশ্যই ভালো একটা জ্ঞান থাকতে হবে। ইন অ্যান ইন্টারভিউ মানে আমাদের একটা ইন্টারভিউ বোর্ডে টু জাজ এ, তার সাথে আমাদের বলা হয়েছে ক্যান্ডিডেট, অর্থাৎ একজন চাকরি প্রত্যাশীকে মানে জাজ করার জন্য তার যে বিষয় সে পড়াশোনা করেছে মানে হায়ার এডুকেশন করেছে সেটা জাজ করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এখানে আমরা ক্যান্ডিডেট দিয়েছি, ক্যান্ডিডেট কিন্তু একটা নাউন, তাহলে এখানে নাউন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আগে কি দেওয়া আছে, আর্টিকেল দেওয়া ছিল, আর্টিকেলের পরে অলরেডি আমাদের কি দেওয়া আছে, নাউন অলরেডি দেওয়া আছে। বাট অ্যাজ এ ক্যান্ডিডেট, কিন্তু একজন ক্যান্ডিডেট হিসাবে দ্য সাবজেক্টিভিটি ইনহারেন্ট মানে আমাদের যে এই যে বিষয়ের জ্ঞানটা উত্তরাধিকে প্রাপ্ত হয় ইন ইন্টারভিউস ক্যান ওয়ার্ক টু ইয়োর পারফরমেন্স, মানে তোমার হচ্ছে পারফরমেন্সের দিকে আমাদের এটা বেশ ধাবিত হয়। এরপরে বলা হয়েছে ইউপি ম্যানিফেস্ট কনফিডেন্স, যদি তোমার আত্মবিশ্বাসটা প্রবল থাকে, অ্যান্ড এনথুজিয়াজম এবং আত্মবিশ্বাসটাও কি থাকে, প্রবল আকারে থাকে, স্মাইল এ লট এবং যদি মুখে সেরকম একটা হাসি থাকে, অ্যান্ড জেনারেলি লুক অ্যাজ দো এবং হচ্ছে যে আমাদের মুখে হাস্যোজ্জ্বল থাকে, অ্যাজ দো ইউ নো তুমি জেনে থাকবা, হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট তুমি কি সম্পর্কে বলছো, দেন ইউ আর ওয়েল অন দ্য ওয়ে, দেন তখন তুমি একটা কি ভালো একটা রেজাল্টের দিকে যাবে, কারণ এখানে আমাদের অলরেডি বলা আছে টু এ রেজাল্ট। এরপরে লাস্টে আমরা যেটা বলছি হাউ ইউ রেসপন্ড ইজ প্রবাবিলি মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট ইজ সে, মানে তুমি কি বললা সেটা কোনো বড় কথা না, কিভাবে তুমি প্রেজেন্ট করলা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমার প্রেজেন্টেশনটা যদি মানে সুন্দর হয় তাহলে দেখা যায় কিছুটা ত্রুটি থাকলেও সেটা কিন্তু খুব একটা আমাদের পরিগণিত হয় না ইন্টারভিউ বোর্ডে। তো সেই কথাটাই আমাদের এখানে মূলত কি বলা হয়েছে। তাহলে আমরা আশা করি যে একটা ইন্টারভিউ বোর্ডে আমরা কিভাবে আমাদের প্রেজেন্টেশন করতে হবে, কি কি থাকতে হবে, সেই জিনিসগুলো আমরা মোটামুটি এখানে দেখলাম। আশা করি আমি 5 নম্বর প্র্যাকটিসে যে উইদাউট ক্লুটা বুঝিয়েছিলাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমরা এই পার্টেই আবার 6 নম্বর যে আমাদের উইদাউট ক্লুটা আছে সেটা নিয়ে আমরা কি করব, বিস্তারিত আলোচনা করব। তো আমরা এ পর্যায়ে 6 নম্বরটা নিয়ে একটু ডিসকাস করব এই আমাদের ইম্পর্টেন্ট উইদাউট ক্লু পার্ট 3-তে। তো আমাদের এখানে যে প্যাসেজটা আমরা এখানে ইনক্লুড করেছি জেন্ডার ডিসক্রিমিনেশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো বোর্ডে এই কোয়েশ্চেনটা এখানে যেটা দেওয়া আছে হুবহু এইটাই কিন্তু আসছে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে জেন্ডার ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ, অর্থাৎ হচ্ছে আমাদের একটা বৈষম্যের বিষয়টা, ছেলে মেয়েদের মধ্যে যে আমাদের বৈষম্যের যে বিভেদটা থাকে সেটা। তাহলে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি জেন্ডার ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ, তাহলে আমাদের হচ্ছে যে মানে এই যে বৈষম্যটা তৈরি হয় কখন, তাহলে আমরা এখানে লিখছি বিগিনস অথবা আমরা কি লিখলাম স্টার্টস, একদম জন্মলগ্ন থেকেই আমাদের কিন্তু এই বৈষম্যটা শুরু হয়ে যায়, ছেলে মেয়েদের মধ্যে যে বিভেদটা থাকে। তাহলে আমরা প্রথমত খেয়াল করব যে জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে শুরু করে বার্থ পর্যন্ত এই টোটালটা যদি আমরা খেয়াল করি যে এখানে আমাদের মিসিং কোনটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেন্টেন্সে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সবই দেওয়া আছে। তাহলে আমরা চাইলে এখানে কি দিতে পারি, একটা ভার্ব অবশ্যই লাগবে, কারণ ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হইতে পারে না। তাহলে আমরা এখানে কি দিব, বিগিনস অথবা স্টার্টস দিব। কেন, কারণ আমরা একটা বিষয় জানি যে প্রিপজিশনের পরে ওয়ার্ডটা কিন্তু সাবজেক্ট হয় না। তাহলে বাংলাদেশ কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আমাদের কোনটা, জেন্ডার ডিসক্রিমিনেশন। এইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা কি করতেছি, এই ভার্বটাকে আমরা মূলত সিলেকশন করতেছি। তাহলে আমরা এখানে যেটা দিলাম যে বিগিনস অথবা স্টার্টস অ্যাট বার্থ, যেটা হচ্ছে আমাদের জন্ম লগ্ন থেকেই আমাদের হয়ে থাকে। সো দ্য গার্লস আর, এখানে আমরা কি লিখছি, মানে আরটা হচ্ছে আমরা জানি বি ভার্ব। সো বি ভার্বের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে হয় আইএনজি করতে হবে অথবা ভি3 হবে। তো আমরা জানি যে বর্ন এটা কিন্তু সবসময় প্যাসিভে হয়, যেমন আমরা বলে থাকি হি ওয়াজ বর্ন, আমরা কিন্তু এটা অ্যাক্টিভে কিন্তু কখনোই করি না। বর্ন আমাদের সবসময় কিন্তু কিসে করতে হয়, প্যাসিভ ভয়েসে আমাদের সাধারণত থাকে। তো আমরা এখানে যেটা বলতেছি সো দ্য গার্লস আর বর্ন অথবা কাম, যে কোনোটাই দিতে পারি, তবে আমরা যে ভার্বই দিই না কেন আমরা কি দিব, ভি3 দিব, কারণ এই নারীরা তো নিজে নিজে আসতেছে না, কোনো মাধ্যমে তারা পৃথিবীতে আসছে। সো এই কারণে আমরা ভার্বটা কিন্তু কোন ফর্মে করেছি, আমরা কিন্তু ভার্বটা হচ্ছে ভি3 ফর্মে করেছি, কারণ আমাদের এখানে রিলেশনটা কি হওয়া উচিত, প্যাসিভ হওয়া উচিত। তাহলে এই জন্য আমরা বললাম সো দ্য গার্লস আর কাম অথবা বর্ন টু অ্যান আনওয়েলকাম ওয়ার্ল্ড, সুতরাং নারীরা এই পৃথিবীতে কি আনওয়েলকাম ভাবে কিন্তু আমাদের এসে থাকে। দে আর গ্যাপ দিয়ে বলা হয়েছে অফ এডুকেশন অ্যান্ড অফ দ্য হেলথি ফুড। তাহলে এখন আমরা যদি লিখি যে এখানে আমাদের দেখতে পাচ্ছি একটা প্রিপজিশন কিন্তু দেওয়া আছে কোনটা, অফ।
অফটা হচ্ছে প্রিপোজিশন, সো আমাকে এখানে এমন একটা ভার্ব ইউজ করতে হবে যার পরে প্রিপোজিশন আমাদের কি বসে, অফ বসে। তো তারা হচ্ছে কি হয়, শিক্ষা থেকে বঞ্চিত হয়, ভালো খাবার থেকে বঞ্চিত হয়, পুষ্টিকর খাবার থেকে কি হয়, বঞ্চিত হয়। তো এই কারণে আমরা যেটা করতে চাচ্ছি যে দে আর ডিপ্রাইভড অফ, মানে তারা বঞ্চিত থাকে কি থেকে, শিক্ষা থেকে। তাহলে এই জন্য আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে ডিপ্রাইভড, মানে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করলাম, ভিতির ফরমেশনটা ইউজ করলাম। তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়, অ্যান্ড অফ দ্য, এই অফটা কিন্তু কার সাথে ইউজ করছি, ডিপ্রাইভের সাথে। এরপর আমরা গ্যাপ দিয়ে লিখেছি হচ্ছে ফুড। এখন আমরা যেটা লিখলাম হেলদি, অথবা আমরা এখানে কি লিখলাম, নিউট্রিশিয়াস ফুড। তো তারা হচ্ছে পুষ্টিকর বা হেলদি খাবার থেকে নর্মালি কি হয়, বঞ্চিত হয়। এই কারণে হেলদি অথবা আমরা এখানে কি দিয়েছি, নিউট্রিশিয়াস অলরেডি দিয়েছি। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, দে আর টু গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যাক্টিভিটিস। তাহলে বিষয়টা হচ্ছে দে আর টু গ্যাপ দিয়ে বলা হয়েছে হচ্ছে অ্যাক্টিভিটিস। তো আমি একটা কথা বলেছিলাম যে আমাদের বি ভার্বের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে আমাদের যে কাজটা করতে হবে, হয় ইনফিনিটিভ, মানে আমাদের হচ্ছে বেসিক্যালি যেটা হয় যে আর এর পরে, আরটা কিন্তু বি ভার্ব, তো বি ভার্বের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনফিনিটিভ। ইনফিনিটিভ দেখা যায় যে সাধারণত মেইন ভার্বের পরে বসে। যেমন আমরা বলতে পারি আই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম, আমি এই সমস্যাটার সমাধান করতে চাই। তাহলে ওয়ানটা আমাদের কি হিসেবে ছিল, ফার্স্ট ভার্ব হিসেবে ছিল, তারপরে কিন্তু আমি কাকে ইউজ করছি, ইনফিনিটিভ। অথবা বললাম দে ডিসাইডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তারা এই সমস্যাটি সমাধান করতে কি করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে দেখা যায় মেইন ভার্বের পরে আমাদের সাধারণত কি বসে, ইনফিনিটিভ বসে। কিন্তু আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, দে আর টু গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যাক্টিভিটিস, তো তাদেরকে কি করতে বলা হয়, কাজ করতে বলা হয়। তো দে এবং হচ্ছে আমাদের ডু এর মধ্যে রিলেশনটা যদি একটু চিন্তা করি, যে আমরা জানি যে বি ভার্বের পরে যদি ভার্বও আসে তাহলে সাবজেক্ট আর এই ভার্বের মধ্যে রিলেশনটা চিন্তা করতে হবে। তাহলে দে মানে ওই মেয়েদের বা নারীদেরকে বলা হচ্ছে, তো তারা নিজেরাই কাজ করতে পারে, এই জন্য কিন্তু আমরা এখানে কি দিয়েছি, ডুটা হচ্ছে অলরেডি আমরা দিয়েছি। তাহলে আমরা এখানে যেটা বললাম দে আর টু ডু অ্যাক্টিভিটিস, তাদেরকে কি করতে বলা হয়, কাজ করতে বলা হয়। তাহলে আমরা এই জন্য টুর পরে আমরা কিন্তু এখানে কি দিয়েছি, ভি1টা আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। এরপরেরটা যদি একটু খেয়াল করি, দেয়ার, তারপরে গ্যাপ দেওয়া আছে ইজ দ্য প্রাইম কনসার্ন অফ দেয়ার, এরপর আবার একটা গ্যাপ দেওয়া আছে। তো আমরা জানি যে মেয়েদের হচ্ছে যে আমাদের হচ্ছে কি বিবাহের যে বিষয়টা, এটা হচ্ছে তাদের কিন্তু প্রধান একটা উদ্বিগ্নের বিষয়। তাহলে এখন আমরা এখানে যেটা করতে পারি, দেয়ার, এখানে আমরা যেটা দিব হচ্ছে কি ম্যারেজ, দেয়ার তার সাথে আমরা এখানে কি লিখলাম, ম্যারেজ। ইজ দ্য, ম্যারেজ বা ম্যারিও এখানে দিতে পারি, কেউ যদি এখানে ম্যারি দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ ম্যারিটা আমাদের ভার্ব প্লাস নাউন দুটোর কাজই কিন্তু করতে পারে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে দেয়ার ম্যারেজ অথবা ম্যারি ইজ দ্য প্রাইম কনসার্ন, একটা হচ্ছে প্রধান উদ্বিগ্নের বিষয়, অফ দেয়ার, এরপরে আমাদের পরেরটা করতে হবে অফ দেয়ার, এরপরে আমরা এখানে কি লিখতেছি, প্যারেন্টস। ওকে, তাহলে অফ দেয়ার তার সাথে আমরা এখানে কি লিখছি, প্যারেন্টসটা আমরা এখানে কি করলাম, বসিয়ে দিলাম। তাহলে তাদের বিবাহটাই হচ্ছে তাদের পিতামাতার হচ্ছে আমাদের একটা কি উদ্বিগ্নের হচ্ছে একটা বিষয়। ওকে, তাহলে আমাদের দুই জায়গাতে কি দরকার ছিল, নাউন দরকার ছিল, কারণ এই যে আমরা লিখছিলাম দেয়ার, দেয়ারটা হচ্ছে কি আমাদের প্রোনাউনের কোন ফর্ম, পসেসিভ ফর্ম। যেমন আমরা বলে থাকি দে দেম দেয়ার, তো প্রত্যেকটা প্রোনাউনের পসেসিভ ফর্মের পরে আমাদের সাধারণত কি বসে, নাউন বসে। তাহলে এই জন্য আমরা লিখলাম দেয়ার ম্যারেজ অথবা ম্যারি, যেটাই লিখি না কেন, ইজ দ্য প্রাইম কনসার্ন, যেটা হচ্ছে একটা প্রধান উদ্বিগ্নের বিষয়, অফ দেয়ার প্যারেন্টস, মানে এই যে নারীদের হচ্ছে বিবাহের বিষয়টা তাদের পিতামাতার কি প্রধান একটা উদ্বিগ্নের কারণ। এরপর আমাদের বলা হয়েছে ইন দ্য প্রেজেন্ট সোশিও ইকোনমিক সেট আপ, অর্থাৎ বর্তমানে আর্থসামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে, এইচ নাম্বার গ্যাপ দিয়ে বলা হয়েছে চিলড্রেন। তাহলে এখন এইচ নাম্বারটা আমরা এখানে যেটা বলতে পারি যে আমরা এখানে যেটা দিতে পারি মেল চিলড্রেন, মেল চিলড্রেন আমরা এখানে দিব, অর্থাৎ ছেলে সন্তান। আর থট মানে ভাবা হয়, এটা কিন্তু নিজে নিজে ভাবে না, কারো দ্বারা কি করা হয়, ভাবা হয়। আর থট টু বি গ্যাপ দিয়ে বলা হয়েছে সুইটেড। ওকে, তাহলে যথাযথ হিসেবে ধরা হয়, তাহলে আমরা এখানে কি দিতে পারি, প্রপার। তাহলে আমরা এখানে যেটা লিখলাম প্রপার সুইটেড, আমরা যথোপযুক্ত হিসেবে চিন্তা করি। টু সাপ্লিমেন্ট দেয়ার, এরপর আমরা কি লিখলাম, ফ্যামিলি, আমরা এখানে দিতে পারি ইনকাম, অথবা চাইলে আমরা আরেকটা দিতে পারি হচ্ছে কি সাপোর্ট। এইটা আমরা মোটামুটি আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে বর্তমান আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে আমাদের হচ্ছে মেল চিলড্রেনকে ফ্যামিলি ইনকামের জন্য প্রধান বিচার্য বিষয় হিসেবে আমরা কি ধরে থাকি।
তাহলে এই যে আমাদের প্যাসেজটা এটা কিন্তু আমাদের বেশ ইম্পর্টেন্ট, মানে অনেকগুলো আমাদের বোর্ড কোয়েশ্চেনে বা ভালো ভালো জায়গাতে এই কোয়েশ্চেনটা এসেছে। সো এটা আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করি হয়তো কোনো জায়গায় আমরা পেলেও পেতে পারি। তো আমি বলবো না যে এটা প্র্যাকটিস করা মানে এখান থেকে হুবহু কোয়েশ্চেনে আসবে, এটা জাস্ট একটা প্যাটার্ন যে আমরা উইদাউট ক্লুগুলো কীভাবে সলভ করতে পারি, জাস্ট কৌশল বা টেকনিক। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে জেন্ডার ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ বিগিনস অথবা স্টার্টস যে কোনোটাই আমরা দিতে পারি। এটা একদম জন্মলগ্ন থেকে শুরু হয়ে থাকে। আমাদের প্রথমটাতে ভার্বের দরকার ছিল, কারণ জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে শুরু করে বার্থ পর্যন্ত হচ্ছে আমাদের সেন্টেন্সটা ছিল। সো আমাদের এখানে ভার্ব দরকার, সো আমরা এখানে বিগিনসও দিতে পারি, স্টার্টসও দিতে পারি। এরপর বলা হয়েছে সো দ্য গার্লস আর, এখানে আমরা কি দিতে পারি, কাম অথবা বর্ন, দুইটাই আমরা দিতে পারি। তো এখানে আরটা ছিল হচ্ছে বি ভার্ব, তো বি ভার্বের পরে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে সেটা অ্যাক্টিভ, আর যদি ভি3 দেই তাহলে সেটা হচ্ছে আমাদের কি প্যাসিভ। তো এই কারণে বলা হচ্ছে সো দ্য গার্লস আর কাম অথবা বর্ন টু অ্যান আনওয়েলকাম ওয়ার্ল্ড, তারা পৃথিবীতে আসে আনওয়েলকাম ভাবেই তারা আসে। এরপর আমরা যেটা লিখলাম যে দে আর ডিপ্রাইভড, এখানে আমরা ডিপ্রাইভটা কেন দিচ্ছি, কারণ অফটা হচ্ছে কি প্রিপোজিশন। সো আমাদের এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের এমন একটা ভার বসাইতে হবে যার পরে আমাদের প্রিপোজিশন কি বসে, অফ বসে। তাহলে এই জন্য আমরা লিখলাম যে দে আর ডিপ্রাইভড অফ এডুকেশন, তারা শিক্ষা থেকে কি হচ্ছে, বঞ্চিত হচ্ছে। অ্যান্ড অফ দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে ফুড, তাহলে ফুডের কথা যেহেতু বলা হচ্ছে তার মানে আমাদের কি পুষ্টিকর খাবার থেকে তারা কি হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আর এই অফটা কিন্তু কার জন্য ইউজ করা হয়েছে, ডিপ্রাইভড। তাহলে আমরা বলতে পারি হেলদি অথবা কি নিউট্রিশিয়াস ফুড, তারা পুষ্টিকর খাবার থেকে কি হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এরপর আমরা যেটা বললাম দে আর টু গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যাক্টিভিটিস, তাদেরকে কি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তাহলে ইতে আমরা যেটা বসাবো ডু বসাবো, কারণ আরটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে ইনফিনিটিভ আসতেছে। সো ইনফিনিটিভ মানে আমরা সাধারণত যেটা বুঝে থাকি টু প্লাস হচ্ছে ভি1। তাহলে আমরা এখানে যেটা বলবো দে আর টু ডু অ্যাক্টিভিটিস, তাদেরকে কি করতে হয়, কাজ করতে হয়। এরপর আমরা যেটা বলতে চাচ্ছি দেয়ার গ্যাপ দিয়ে বলা হয়েছে ইজ দ্য প্রাইম কনসার্ন, তাহলে তাদের বিবাহটা হচ্ছে তাদের উদ্বিগ্নের একটা প্রধান কারণ। তাহলে আমরা দেয়ার ম্যারেজ দিতে পারি অথবা কি দিতে পারি, ম্যারিও দিতে পারি। ইজ দ্য প্রাইম কনসার্ন যেটা হচ্ছে প্রধান একটা উদ্বিগ্নের কারণ অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার জন্য। এরপর যেটা থাকতেছে ইন দ্য প্রেজেন্ট সোশিও ইকোনমিক সেট আপ, বর্তমান আর্থসামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে গ্যাপ দিয়ে বলা হয়েছে চিলড্রেন, তাহলে ছেলে সন্তানটা হচ্ছে আমরা কি করি, যথোপযুক্ত হিসেবে চিন্তা করি। তাহলে এখানে চিলড্রেন দেওয়া ছিল, তাহলে ফিমেল চিলড্রেনও হইতে পারে, মেল চিলড্রেনও হইতে পারে, কারণ চিলড্রেন ছেলে মেয়ে উভয়কেই বোঝাচ্ছে। তাহলে আমরা লিখবো হচ্ছে মেল চিলড্রেন আর থট টু বি, অর্থাৎ ছেলে সন্তানকে বলা হয় টু বি প্রপার সুইটেড, মানে যথোপযুক্ত হিসেবে আমাদের বিবেচনা করা হয় টু সাপ্লিমেন্ট দেয়ার ফ্যামিলি ইনকাম অথবা হচ্ছে কি সাপোর্ট, মানে তাদের ফ্যামিলি ইনকাম অথবা সাপোর্টের জন্য যথোপযুক্ত হিসেবে কি করা হয়, বিবেচনা করা হয়। তাহলে এই যে আমরা এখানে উইদাউট ক্লুটা করলাম, তো এটা কিন্তু আমাদের হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আগেই বলেছিলাম। তো আমরা এখানে দেখলাম যে কোন কোনগুলো আমরা সাধারণত সলভ করতে পারি, কিভাবে সলভ করতে পারি, কেন আমরা নাউন বসাচ্ছি, কেন আমরা ভার্ব নিচ্ছি। তো আশা করি এই বিষয়গুলো আমরা সবাই বুঝতে পেরেছি। তারপরেও যদি কেউ আমরা কোথাও না বুঝে থাকি অবশ্যই এই ভিডিওর নিচে যে আমাদের কমেন্ট থাকবে সেখানে আপনারা সবাই কমেন্ট করবেন কি বুঝতে পারেননি, অথবা যদি কোনো মতামত থাকে, যদি কোনো পরামর্শ থাকে সেগুলো লিখতে অবশ্যই ভুল করবেন না। তো আমার ইম্পর্টেন্ট উইদাউট ক্লু পার্ট 3 এ পর্যন্তই। আশা করি আমাদের পার্ট 4-এ ইম্পর্টেন্ট উইদাউট ক্লু পার্ট 4-এ আপনাদের সবাইকে আমি পাবো। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।